যে অতীতকে বনলতা নিজের কবরে পুঁতে ফেলেছিল সেই অতীত আর জলজ্যান্ত হয়ে তার ড্রয়িং রুমে দাঁড়িয়ে। একদিকে মন্দারমণির সেই গোপন ভিডিওর দ্বিতীয় অংশ, আর অন্যদিকে স্বামীর মান সম্মান। মাঝখানে পড়ে বনলতার জীবন কি আর ছারখার হয়ে যাবে? কিন্তু ময়ূক জানত না, এই বাড়িতে শুধু বনলতা নয়, তার জম হয়ে লুকিয়ে আছে গ্রামের সেই তীক্ষ্ণ বুদ্ধির মেয়ে লাজু। আজকের পর্বে দেখুন কিভাবে লাজু নিজের জীবন বাজি রেখে এক নোংরা ব্ল্যাকমেলারের সাম্রাজ্য গুড়িয়ে দিল। যখন হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিল তখন তার কানে ভাসছিল বনলতা দিদিমণির সেই কান্নার শব্দ, যা এখন শান্তিতে রূপ নিয়েছে। কিন্তু হাসপাতালের সাদা দেওয়ালগুলো তাকে মনে করিয়ে দিচ্ছিল যে জিলাজুবন এতটা সহজ নয়। ময়ূক জেলে গেলেও তার বিষাক্ত নিঃশ্বাস এখনও বাতাসে ঘুরে বেড়াচ্ছে। লাজু যখন ডিউটি শেষ করে হোস্টেলে ফিরছিল তখন সে দেখল একটা কালো গাড়ি তার পিছু নিচ্ছে। তার মনে পড়ে গেল ময়ূকের সেই শেষ চিৎকার যে সে ফিরে আসবে। লাজু ভয় না পেয়ে পা চালিয়ে হোস্টেলের গেটে ঢুকে পড়ল। পরদিন সকালে বনলতা যখন অনুভবের জন্য নাস্তা বানাচ্ছিল তখন অনুভব পেপার পড়তে পড়তে হঠাৎ বলে উঠল, বনলতা, কাল রাতে আমার কাছে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। কেউ একজন বলছিল তোমার কাছে এখনও কিছু ছবি রয়ে গেছে যা আমি দেখিনি। বনলতার হাতের কাপটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল ময়ূক একা নয়, তার পেছনে অন্য কেউ আছে যে এই খেলাটা চালিয়ে যেতে চায়। বনলতা কাঁপা গলায় বলল, কে সে? অনুভব তাকে অভয় দিয়ে বলল, চিন্তা করো না, আমি এবার পুলিশ কমিশনারের সাথে সরাসরি কথা বলবো। এদিকে লাজু যখন কলেজের লাইব্রেরিতে বসে প্রজেক্টের কাজ করছিল তখন তার টেবিলের ওপর একটা চিরকুট এসে পড়ল। তাতে লেখা ছিল, তুমি যার ইজ্জত বাঁচিয়েছ সে নিজেই ইজ্জতদার নয়। মন্দারমণির সেই ভিডিওর দ্বিতীয় অংশ আমার কাছে আছে। লাজু চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। সে চিরকুটটা পকেটে ভরে নিয়ে তক্ষুনি বনলতার বাড়ির দিকে রওনা দিল। বনলতার বাড়ি পৌঁছে সে দেখল অনুভব বাড়িতে নেই। বনলতা একা সোফায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। লাজু গিয়ে তার হাত ধরল আর চিরকুটটা দেখালো। বনলতা সেটা পড়ে চিৎকার করে কেঁদে উঠল। সে বলল, লাজু, আমি তো সব বলে দিয়েছি, তবে আবার কি? লাজু বলল, দিদিমণি, ময়ূক নিশ্চয়ই কোনো বন্ধুকে এসব দিয়ে রেখেছিল। আমাদের সেই লোকটাকে খুঁজে বের করতে হবে। ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠল। বনলতা দরজা খুলতেই দেখল সামনে ময়ূকের সেই উকিল দাঁড়িয়ে আছে যে ময়ূককে জামিন করানোর চেষ্টা করছে। উকিল সাহেব বললেন, মিসেস চ্যাটার্জি, আপনাদের হাতে সময় খুব কম। ময়ূক যদি কালকের মধ্যে ছাড়া না পায় তবে সেই ভিডিওর দ্বিতীয় অংশ ইন্টারনেটে আপলোড হয়ে যাবে। বনলতা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। লাজু আড়াল থেকে সব শুনছিল। সে বুঝল এবার আর বুদ্ধি দিয়ে নয় বরং সরাসরি লড়াই করতে হবে। লাজু চুপি চুপি অনুভবের অফিসে ফোন করে সব জানালো। অনুভব তক্ষুনি পুলিশের একটা স্পেশাল টিম নিয়ে বনলতার বাড়ির দিকে রওনা দিল। কিন্তু পথে ময়ূকের লোকরা অনুভবের গাড়ি আটকে দিল। শুরু হলো এক টানটান উত্তেজনাপূর্ণ লড়াই। অনুভব একা হলেও সে দমবার পাত্র নয়। সে লড়াই করে কোনো মতে নিজেকে মুক্ত করল। এদিকে বাড়িতে লাজু সেই উকিলকে কথার জালে আটকে রেখেছিল। লাজু বলল, উকিলবাবু, আপনি যা চাইছেন তা হবে, কিন্তু আমাকে নিশ্চিত করতে হবে যে ভিডিওটা সত্যিই আছে। উকিল যখন তার ট্যাব বের করে ভিডিওটা দেখাতে গেল তখন লাজু বিদ্যুৎ বেগে একটা বিশেষ কেমিক্যাল স্প্রে করল যা সে ল্যাব থেকে এনেছিল। উকিলের চোখে সেই স্প্রে লাগতেই সে যন্ত্রণায় ছটফট করতে লাগল। লাজু তক্ষুনি ট্যাবটা কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলল। বনলতা তখন লাজুকে জড়িয়ে ধরল, কিন্তু বিপদ কাটেনি। ময়ূকের প্রধান সহযোগী দরজার তালা ভেঙে ভেতরে ঢুকল। তার হাতে ছিল একটা ধারালো অস্ত্র। সে বনলতার দিকে এগোতে লাগল। লাজু মাঝখানে দাঁড়িয়ে বাধা দিল। লোকটা লাজুকে ধাক্কা মেরে সরিয়ে দিল। লাজু পড়ে গিয়ে মাথায় চোট পেল, কিন্তু সে হার মানল না। সে হাতের কাছে থাকা একটা ফুলের টব দিয়ে লোকটার মাথায় আঘাত করল। ঠিক সেই সময় অনুভব পুলিশ নিয়ে বাড়িতে ঢুকল। পুলিশ ময়ূকের সহযোগীকে গ্রেপ্তার করল আর সেই উকিলকেও পুলিশের গাড়িতে তোলা হলো। অনুভব বনলতাকে জড়িয়ে ধরে বলল, আর কোনো ভয় নেই, সব শেষ হয়ে গেছে। পুলিশ কমিশনার নিশ্চিত করেছেন যে ময়ূকের সব ডিভাইস জব্দ করা হয়েছে এবং কোনো ব্যাকআপ আর অবশিষ্ট নেই। লাজুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার মাথায় ব্যান্ডেজ করতে হলো। বনলতা আর অনুভব সারা রাত লাজুর শিয়রে বসে রইল। পরদিন সকালে লাজু যখন চোখ খুলল সে দেখল বনলতা আর অনুভব তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। বনলতা বলল, লাজু, তুমি আজ আমাদের পরিবারকে শুধু বাঁচাওনি, তুমি আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছ। কয়েকদিন পর লাজু সুস্থ হয়ে আবার তার ডাক্তারি পড়াশোনায় মন দিল। ময়ূকের কঠোর শাস্তি হল এবং তার কোনো জামিন হল না। বনলতা আর অনুভবের সংসারে আবার হাসি ফিরে এলো। অনুভব ঠিক করল তারা কয়েকদিনের জন্য দূরে কোথাও ঘুরতে যাবে যেখানে অতীতের কোনো ছায়া থাকবে না। লাজু যখন তাদের বিদায় দিচ্ছিল তখন বনলতা লাজুর হাতে একটা সোনার আংটি পরিয়ে দিল আর বলল, এটা কোনো উপহার নয়, এটা আমার বোনের প্রতি ভালোবাসা। লাজু মুচকি হেসে বলল, দিদিমণি, আমি ডাক্তার হতে এসেছি, মানুষের শরীর সারাতে, কিন্তু এই কদিনে বুঝলাম মানুষের মনের ক্ষত সারানো আরও বেশি জরুরি।
লাজু আবার তার স্টেথোস্কোপ নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। তার চোখে এখন এক অদম্য জেদ। সে জানে আগামী দিনেও অনেক বাধা আসবে, কিন্তু সে তৈরি। তার এই লড়াই তাকে আরও শক্তিশালী করেছে। লাজু যখন হাসপাতালের গেট দিয়ে ঢুকছিল, তখন দেখল এক বৃদ্ধা তার নাতনিকে নিয়ে চিকিৎসার জন্য বসে আছে। লাজু গিয়ে পরম মমতায় নাতনিটার হাত ধরল আর বলল, ভয় নেই দিদিভাই, আমি আছি তো। গল্পের এই নতুন মোড়ে লাজু শুধু একজন ছাত্রী রইল না, সে হয়ে উঠল বিপদের বন্ধু আর সাহসের প্রতীক। বনলতা আর অনুভব দূরে পাহাড়ে ঘুরতে গিয়ে নিজেদের সম্পর্কের নতুন গভীরতা খুঁজে পেল। তারা বুঝতে পারল বিশ্বাস একবার ভেঙে গেলে তা জোড়া লাগানো কঠিন, কিন্তু ক্ষমা আর ভালোবাসা থাকলে অসাধ্য সাধন করা যায়। লাজু তার সাদা এপ্রন পরে যখন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছিল, তখন সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখছিল, কারণ তার সাহসের কাহিনী এখন সবার মুখে মুখে। লাজু জানত এই জয় শুধু তার নয়, এই জয় ন্যায়ের, এই জয় সত্যের। হাসপাতালের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে লাজু গুনগুন করে গান গাইতে লাগল, যে গানের সুরে ছিল আগামীর আত্মবিশ্বাস আর অন্ধকারের বিনাশ ঘটিয়ে আলোর আগমনের এক মহাকাব্যিক জয়গান। লাজু যখন হাসপাতালের বারান্দা দিয়ে আনমনে হাঁটছিল, তখন তার মনে হচ্ছিল এই শান্ত পরিবেশের আড়ালে নিশ্চয়ই কোনো বড় ঝড় ঘনীভূত হচ্ছে। বনলতা আর অনুভব পাহাড়ে কয়েকটা দিন কাটিয়ে ফিরে আসার পর তাদের চেহারায় এক ধরনের প্রশান্তি দেখা যাচ্ছিল ঠিকই, কিন্তু বনলতার মনের কোণে এক গভীর অপরাধবোধ এখনও বাসা বেঁধেছিল। সে একদিন বিকেলে লাজুকে ফোন করে বলল, লাজু, আমার মনে হচ্ছে ময়ূকের সেই হুমকিগুলো এখনও শেষ হয়ে যায়নি। লাজু তোকে অভয় দিয়ে বলল, দিদিমণি, আপনি শুধু শুধু দুশ্চিন্তা করছেন। ময়ূক তো এখন জেলের ঘানি টানছে, আর ওর সব প্রমাণ তো আমরা নষ্ট করে দিয়েছি। কিন্তু ঠিক সেই দিন সন্ধ্যায় বনলতার মোবাইল ফোনে একটা অচেনা নাম্বার থেকে একটা মেসেজ এলো, যাতে লেখা ছিল, খেলা তো কেবল শুরু হলো, ময়ূক সেনগুপ্তকে আটকে রাখা অত সহজ নয়। বনলতা আতঙ্কে শিউরে উঠল। সে অনুভবকে কিছু না জানিয়ে তক্ষুনি লাজুর হোস্টেলে ছুটে গেল। লাজু তখন প্রজেক্টের কাজ শেষ করে মাত্র চা খেতে বসেছিল। বনলতাকে ওভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে সে চমকে উঠল। বনলতা ফোনটা লাজুর হাতে দিয়ে বলল, দেখো লাজু, এরা আমাদের শান্তিতে থাকতে দেবে না। লাজু মেসেজটা পড়ে গম্ভীর হয়ে গেল। সে বুঝতে পারল ময়ূকের জেলের ভেতরেও কোনো শক্তিশালী নেটওয়ার্ক কাজ করছে। লাজু তক্ষুনি তার এক পুলিশ বন্ধুকে ফোন করল, যে সাইবার ক্রাইম বিভাগে কাজ করে। সে জানতে পারল ময়ূক সেনগুপ্ত জেলের ভেতর অসুস্থতার নাটক করে হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি হয়েছে, আর সেখান থেকেই সে তার লোকবল পরিচালনা করছে। লাজু বনলতাকে বলল, দিদিমণি, আমাদের এবার ময়ূকের উৎসমূলে আঘাত করতে হবে। ও যে শক্তির জোরে এই দম্ভ দেখাচ্ছে, সেই শক্তিকে গুড়িয়ে দিতে হবে। এদিকে অনুভব অফিস থেকে ফিরে বনলতাকে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। সে বারবার ফোন করলেও বনলতা ফোন ধরছিল না। অনুভব শেষমেশ লাজুকে ফোন করল। লাজু পরিস্থিতি সামাল দিয়ে বলল, অনুভবদা, দিদিমণি আমার কাছে আছে, আমরা একটা জরুরি বিষয়ে আলোচনা করছি, আপনি চিন্তা করবেন না। অনুভব অস্বস্ত হলেও তার মনে কোথাও একটা খটকা লাগল। সে ভাবল, বনলতা কেন তার থেকে কিছু লুকাচ্ছে? তবে কি বিশ্বাসের সেই ফাটলটা এখনও পুরোপুরি ভরাট হয়নি? লাজু ও বনলতা মিলে ঠিক করল তারা পরদিন সকালে সেই হাসপাতালে যাবে যেখানে ময়ূক ভর্তি আছে। লাজু তার ডাক্তারি পোশাক পরে হাসপাতালের ভেতরে ঢুকল, যাতে কেউ তাকে সন্দেহ না করে, আর বনলতা বাইরে গাড়িতে অপেক্ষা করতে লাগল। লাজু যখন ময়ূকের কেবিনের সামনে পৌঁছাল, সে দেখল সেখানে কোনো কড়া পুলিশি পাহারা নেই, বরং এক রহস্যময় ব্যক্তি ময়ূকের সাথে কথা বলছে। লাজু আড়াল থেকে শুনতে পেল সেই ব্যক্তিটি ময়ূককে বলছে, তোমার কাজ হয়ে যাবে, শুধু অনুভব চ্যাটার্জির সেই ফাইলটা আমাদের চাই। লাজু অবাক হয়ে ভাবল, অনুভবের অফিসের কিসের ফাইল ময়ূকের দরকার? তবে কি এই ব্ল্যাকমেলিংয়ের পেছনে অন্য কোনো বড় ব্যবসায়িক ষড়যন্ত্র আছে? লাজু চুপি চুপি সেই লোকটার ছবি তুলে নিল আর ময়ূকের কথাগুলো রেকর্ড করতে শুরু করল। ময়ূক তখন অট্টহাসি হেসে বলছিল, অনুভব ভাবছে সে জিতে গেছে, কিন্তু ও জানে না ওর সাজানো সংসার আর ব্যবসা আমি এক নিমেষে ধূলিস্যাৎ করে দেব। লাজু যখন কেবিন থেকে বেরিয়ে আসছিল, তখন হঠাৎ একজন নার্স তাকে দেখে ফেলল আর জিজ্ঞেস করল, আপনি কোন ওয়ার্ডের ডাক্তার? লাজু বুদ্ধি খাটিয়ে বলল, আমি নিউরো বিভাগ থেকে এসেছি, ডক্টর চ্যাটার্জি আমাকে পাঠিয়েছেন। নার্সটি সন্দেহ করলেও লাজু দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো। সে গাড়িতে ফিরে বনলতাকে সব বলল। বনলতা ভয়ে নীল হয়ে গেল। সে বলল, অনুভবের অফিসের লকারে কিছু গোপন নথিপত্র আছে, যা আমাদের পারিবারিক ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ। ময়ূক কি তবে সেই ফাইলের কথা বলছে? লাজু বলল, আমাদের তক্ষুনি অনুভব দাকে সব বলতে হবে, আর কোনো লুকোছাপা চলবে না। তারা যখন বাড়িতে পৌঁছাল, অনুভব তখন সোফায় গম্ভীর হয়ে বসেছিল। সে বনলতাকে দেখেই বলল, তোমরা কোথায় ছিলে? আর এই জল্পনা কল্পনা কেন চলছে?
বনলতা এবার আর দেরি না করে অনুভবের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে সব বলে দিল। সে জানাল ময়ূকের নতুন চক্রান্তের কথা আর সেই ফাইলের কথা যা ময়ূক হাতিয়ে নিতে চায়। অনুভব স্তব্ধ হয়ে গেল। সে বলল, ওই ফাইলে আমার কোম্পানির আগামী 5 বছরের প্রজেক্টের ডিটেলস আছে। ওটা যদি ফাঁস হয়ে যায় তবে আমি দেউলিয়া হয়ে যাব। অনুভব তক্ষুনি তার সিকিউরিটি টিমকে অ্যালার্ট করল আর লকার চেক করে দেখল ফাইলটি এখনও সেখানেই আছে। লাজু তখন বলল, অনুভবদা, ময়ূক নিশ্চয়ই আপনার খুব কাছের কাউকে হাত করেছে, না হলে সে জানল কি করে ফাইলের কথা? অনুভবের মাথায় বিদ্যুৎ খেলে গেল। তার ব্যক্তিগত সহকারী অরিজিৎ গত কয়েকদিন ধরে খুব অদ্ভুত আচরণ করছে। অনুভব অরিজিৎকে ফোন করে অফিসে ডাকল আর লাজু আড়ালে দাঁড়িয়ে সব দেখতে লাগল। অরিজিৎ যখন অফিসে এলো, অনুভব তাকে সরাসরি ফাইলের ব্যাপারে জিজ্ঞেস করল। অরিজিৎ প্রথমে অস্বীকার করলেও অনুভবের কঠোর চাহনির সামনে সে ভেঙে পড়ল। সে স্বীকার করল যে ময়ূক তাকে অনেক টাকার লোভ দেখিয়েছে আর তার পরিবারের ক্ষতি করার ভয় দেখিয়েছে, তাই সে ময়ূকের কথা মতো কাজ করতে রাজি হয়েছিল। লাজু তখন সামনে এসে বলল, অরিজিৎবাবু, আপনি একটা বড় ভুল করতে যাচ্ছিলেন, কিন্তু এখনও সময় আছে। আপনি আমাদের সাহায্য করুন, আমরা ময়ূককে হাতে নাতে ধরতে চাই। অরিজিৎ রাজি হল। সে ময়ূককে ফোন করে বলল ফাইল তার হাতে চলে এসেছে আর সে ময়ূকের লোকের কাছে ওটা পৌঁছে দিতে চায়। ময়ূক খুশি হয়ে তাকে একটা নির্জন গোডাউনে আসতে বলল, যেখানে তার লোক ফাইলটা নেবে। অনুভব পুলিশকে আগে থেকেই সেই গোডাউন ঘিরে ফেলতে বলল। লাজু আর বনলতাও ছদ্মবেশে সেখানে গেল। যখন ময়ূকের লোক ফাইলটা নিতে এলো, পুলিশ চারদিক থেকে তাদের ঘিরে ফেলল আর তাদের গ্রেফতার করল। জানা গেল ময়ূক শুধু ব্ল্যাকমেলার নয়, সে একটা বড় আন্তর্জাতিক পাচারকারী চক্রের সাথে যুক্ত। এই খবর জানাজানি হতেই ময়ূকের হাসপাতালের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হলো আর তাকে রিমান্ডে নেওয়া হলো। বনলতা অবশেষে হাঁফ ছেড়ে বাঁচল। সে অনুভবকে বলল, তুমি যদি আজ পাশে না থাকতে তবে আমি শেষ হয়ে যেতাম। অনুভব বনলতার হাত ধরে বলল, আমরা একসাথে থাকলে কোনো বিপদই আমাদের ক্ষতি করতে পারবে না। লাজু যখন এই সব মিটিয়ে হোস্টেলে ফিরল, সে দেখল তার টেবিলে একগুচ্ছ সাদা গোলাপ আর একটা চিরকুট রাখা আছে, যাতে লেখা ছিল, সত্যের জয় সব সময় হয়। লাজু মুচকি হাসল। সে জানত এই গোলাপগুলো বনলতা দিদিমণি পাঠিয়েছেন। লাজু যখন রাতের বেলা হাসপাতালের ডিউটিতে গেল, সে দেখল সেই বৃদ্ধা যার নাতনিকে সে চিকিৎসা করেছিল তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে। বৃদ্ধা লাজুকে আশীর্বাদ করে বললেন, মা, তুমি শুধু ডাক্তার নও, তুমি অনেকের ঘরের প্রদীপ। লাজু তৃপ্তির হাসি হাসল। তার মনে হল এই কয়েকদিনের লড়াই তাকে জীবনের এক কঠিন পাঠ শিখিয়েছে। সে বুঝতে পারল যে কোনো পরিস্থিতিতেই মনোবল হারানো উচিত নয়, আর বন্ধুত্বের শক্তি পাহাড়কেও টলাতে পারে। গল্পের এই পর্বে দেখা গেল লাজু শুধু সমস্যার সমাধানই করেনি, সে একটা ভেঙে যাওয়া সংসারকে নতুন করে গড়ে তুলল। বনলতা এখন আর সেই ভীতু মেয়েটি নেই, সে এখন আত্মবিশ্বাসী একজন নারী যে নিজের অতীতকে জয় করতে শিখেছে। অনুভব আর বনলতার সম্পর্কের মধ্যে এখন আর কোনো লুকোছাপা নেই, আর লাজু তার সাদা গোট পরে এগিয়ে চলেছে এক উজ্জ্বল আগামীর দিকে, যেখানে অন্ধকারকে জয় করার জন্য সে সব সময় প্রস্তুত থাকবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।